বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয়েছ, তাদের জন্য ইতিমধ্যেই ক্লাস শুরু হয়েছে এবং আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের 3-4টা ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ আমার আলোচনা শুরু করছি। গত ক্লাসে কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করছিলাম। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ছিল কয়টা? 5টা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 5টা। 1 যোজিত গড়, 2 মধ্যমা, 3 প্রচুরক, 4 জ্যামিতিক গড় এবং 5 বিপরীত গড়। যোজিত গড় নিয়ে আলোচনা করছিলাম। যোজিত গড় কোনো তথ্য সারি অথবা রাশিমালায় যতগুলা মান দেওয়া থাকে সবগুলা মান যোগ করে তত বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় যোজিত গড় বা গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন। কোনো তথ্য সারি অথবা রাশিমালায় যতগুলা মান দেওয়া থাকবে সবগুলা মান যোগ করতে হবে, যোগ করে তত বা উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় তাকে বলা হয় যোজিত গড়। যোজিত গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। যোজিত গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকবে সে মানগুলো অবশ্যই সমজাতীয় হতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোনো বিষয়ে 20 জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে। কোনো বিষয়ে 20 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। 20 জনের প্রাপ্ত নম্বর বিভিন্ন রকম। এই 20 জনের প্রাপ্ত নম্বরের গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? এই 20টা মান যোগ করতে হবে, যোগ করে 20 দ্বারা ভাগ করতে হবে। কেন 20 দ্বারা ভাগ করব? যেহেতু এখানে 20 জনের মান দেওয়া আছে, 20 জনের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এই কারণে 20 দ্বারা ভাগ করতে হবে। যদি 10 জনের প্রাপ্ত নম্বর দেওয়া থাকতো তাহলে 10 দ্বারা ভাগ করতে হতো। 5 জনের প্রাপ্ত নম্বর থাকলে 5 দ্বারা ভাগ করতাম আমরা। তাহলে শিক্ষার্থীরা, রাশিমালায় যতগুলা মান দেওয়া থাকবে মানগুলো অবশ্যই সমজাতীয় হতে হবে। রাশিমালায় যতগুলা মান দেওয়া থাকবে সবগুলো মান যোগ করে তত বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে ওই রাশিমালার যোজিত গড় বা গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন। যোজিত গড়কে অ্যারিথমেটিক মিনের এম অথবা এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। যোজিত গড়কে এম, অ্যারিথমেটিক মিনের এম বা এক্স বার, যোজিত গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 5 জন ছেলে মেয়ের বয়স দেওয়া আছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। এই 5 জন ছেলে মেয়ের যদি আমরা বয়সের গড় নির্ণয় করতে চাই তাহলে কি করব? এই 5টা মান যোগ করব। যোগ করে 5 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে ওই 5 জন ছেলে মেয়ের বয়সের গড়। আর সেক্ষেত্রে আমরা লিখবো এক্স বার ইকুয়াল টু এত। 5 জন ছেলে মেয়ের বয়সের যোজিত গড় এক্স বার ইকুয়াল টু এত। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার দেখো যোজিত গড় নির্ণয়ের সূত্র। এই সূত্রে আমরা কিভাবে আসতে পারি বা সূত্র কিভাবে পেতে পারি আমরা? মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn। কোনো চলক x এর মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn।
কয়টা মান দেওয়া আছে? n সংখ্যক মান দেওয়া আছে। n সংখ্যক মানের যোজিত গড় যদি x বার হয়, যোজিত গড় x বার, তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। তাহলে দেখো প্রথম যে কাজটা হবে, যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো যোগ করতে হবে। কীভাবে যোগ করব? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস আপ টু xn। 1 2 3 4 5, পাঁচটা মান দেওয়া আছে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ইকুয়াল টু, খুব সহজে যোগ করতে পারছি আমরা। যোগ করলে কত হবে? এটা 15। ঠিক আছে শিক্ষার্থীরা? কিন্তু দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn, এটা আমরা কীভাবে যোগ করব? এই যে যোগফলগুলো আছে, এই যোগফলের পরিবর্তে আমরা একটা প্রতীক বসাতে পারি। যে প্রতীকটা হলো, দেখো এই যোগফলটার নাম হবে এরকম সামেশন xi। এই যে প্রতীকটা, এর প্রতীকের নাম হলো গ্রিক লেটার সিগমা, গ্রিক লেটার সিগমা, ক্যাপিটাল লেটার গ্রিক লেটার সিগমা। আর এটা পরিসংখ্যানে যোগফল ও সমষ্টি বোঝাতে ব্যবহার করি আমরা। ঠিক আছে শিক্ষার্থীরা? আর উচ্চারণ করবো সামেশন। তাহলে দেখো এই যে যতগুলো যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নগুলোর পরিবর্তে যদি সামেশন বসানো হয় বা সিগমা বসানো হয়, তাহলে সবগুলা যোগফল প্রকাশ করবে, সবগুলোর যোগফল প্রকাশ করবে সামেশন বা সিগমা। আর দেখো মানগুলো আছে কি x1 x2 x3 আপ টু xn, তাহলে এটা কি হবে? সামেশন xi, যেখানে i ইকুয়াল টু হবে 1 2 3 আপ টু n। এখন যদি পর্যায়ক্রমে i এর মান 1 2 3 4 বসানো হয়, তাহলে কি আসবে? দেখো প্রথম মানটা হবে x1, আর এই চিহ্নের পরিবর্তে কি বসবো? যোগ চিহ্ন বসবো। তাহলে কি হবে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস প্লাস ডট ডট দিয়ে আপ টু প্লাস কত হবে? প্লাস হবে xn। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো আমরা এই যে এখানে n সংখ্যক মান দেওয়া আছে x1 x2 x3 আপ টু xn, এই n সংখ্যক মানের যোগফল x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে আপ টু প্লাস xn ইকুয়াল টু সামেশন xi। যে কটা মান দেওয়া আছে সবগুলো মানের যোগফল সামেশন xi। এই সবগুলো মানের যোগফলকে আমরা কী করবো? উপাত্তের সংখ্যা বা পদ সংখ্যা দ্বারা ভাগ করব। উপাত্তের সংখ্যা কত এখানে? উপাত্তের সংখ্যা হলো n। তাহলে দেখো এই যোগফলকে যদি পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে কি আসবে? দেখো যে সামেশন xi ভাগ হবে n। আর এই যে সামেশন xi ভাগ n, এটাকে বলবো আমরা n সংখ্যক মানে যোজিত গড়। আর এই যোজিত গড়কে আমরা কী দ্বারা প্রকাশ করি? x বার দ্বারা প্রকাশ করি, x বার। তাহলে দেখো x বার ইকুয়াল টু, এখানে মান দেওয়া আছে কয়টা? মান দেওয়া আছে n সংখ্যক। এই তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলোর যোগফল কত? যোগফল হলো সামেশন xi। এই সামেশন xi মানগুলোর যোগফলকে আমরা কী করব? পদ সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে সামেশন xi ডিভাইড বাই n, পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে এই রাশিমালার যোজিত গড়। তাহলে দেখো যোজিত গড় x বার ইকুয়াল টু কত আসছে? যোজিত গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? মান যদি হয় 10টা, তাহলে কি লিখবো আমরা? তাহলে লিখবো x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n, যেখানে n ইকুয়াল টু 10 এবং i ইকুয়াল টু 1 2 3 আপ টু 10। ঠিক আছে শিক্ষার্থীরা? মান যদি হয় 100টা, তাহলে কি লিখবো আমরা? ওখানে সামেশন xi কিনতে হবে, সামেশন xi ডিভাইড বাই n, n ইকুয়াল টু 100 আর i ইকুয়াল টু 1 2 3 আপ টু 100। ঠিক আছে শিক্ষার্থীরা? এটা হলো যে 5 জন ছেলে মেয়ে, 10 জন ছেলে মেয়ে, 5 জন শিক্ষার্থী অথবা 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর যোগ করে 20 দ্বারা ভাগ করলে যে মানটা হবে সেটা হবে ওই 20 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড়। ঠিক আছে শিক্ষার্থীরা? আর এই যে সূত্রটা, এটা হলো অবিন্যস্ত উপাত্ত। অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত বলতে আমরা কি বুঝি? যে 20 জন ছেলে মেয়ের প্রাপ্ত নম্বর জিজ্ঞেস করেছি, মান পেয়েছি, নিয়েছি, এটাকে সাজানো হয়নি, এটাকে বিন্যস্ত করা হয়নি। সেই ক্ষেত্রে আমরা লিখব যে 20 জন ছেলে মেয়ের বয়সের গড় কী হবে? সামেশন xi ডিভাইড বাই n। x বার ইকুয়াল টু হবে সামেশন xi ডিভাইড বাই n, যেখানে n ইকুয়াল টু পদ সংখ্যা আর সামেশন xi ইকুয়াল টু ওই তথ্য সারি অথবা রাশিমালায় যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলোর যোগফল, এবং x বার ইকুয়াল টু যোজিত গড় বা গাণিতিক গড়। x বার ইকুয়াল টু যোজিত গড় বা গাণিতিক গড়। ঠিক আছে শিক্ষার্থীরা?
তাহলে এই যে সূত্রটা, এটাকে বলা হয় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় x বার ইকুয়াল টু, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় x বার ইকুয়াল টু হবে তাহলে কি, যে সামেশন xi ডিভাইডেড বাই n। এটা হলো 1 নম্বর সূত্র, যোজিত গড়ের 1 নম্বর সূত্র, যোজিত গড়ের 1 নম্বর সূত্র। তাহলে কি আসলে এখানে, যে x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n। এখন বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত কি, যখন কোনো তথ্য সারি অথবা রাশিমালাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের পার্থক্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শ্রেণী এবং গণসংখ্যা আকারে তালিকায় উপস্থাপন করা হয়, তখন তাকে বলা হয় গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী। এই যে গণসংখ্যা সারণীতে যে তথ্য সারি বা মানগুলো দেওয়া থাকে তাকে বলা হয় কি, বিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্তের কী দেওয়া থাকবে, শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকবে, অথবা চলকের মান এবং গণসংখ্যা দেওয়া থাকবে, চলকের মান এবং গণসংখ্যা দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, দেখো 1 1 1 2 3 2 3 4 5 5 4 3 3 2 5 3 2 4 4। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে এখানে দেখো যে 19 জন ছেলেমেয়ের বয়স দেওয়া আছে, এখানে 19 জন ছেলেমেয়ের বয়স দেওয়া আছে। এটাকে আমি একটু যদি আর একটু এলোমেলো করে লিখি তাহলে 1 1, এইখানে একটা 1 দিয়ে দিলাম। দেখো 19 জন ছেলেমেয়ের বয়স দেওয়া আছে, এই মানগুলো কীরকম দেওয়া আছে, এলোমেলোভাবে দেওয়া আছে। 19 জন ছেলে মেয়েকে আমি জিজ্ঞেস করেছি তোমার বয়স কত, তোমার বয়স কত, তোমার বয়স কত, ওরা বলেছে, প্রথম জন বলেছে 1, দ্বিতীয় জন 1 2 3 2 3 4 5 1 5 4 3 3 2 5 3 2 4 1। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে 19 জন ছেলেমেয়ের বয়স দেওয়া আছে, এই 19 জন ছেলেমেয়ের বয়সের গড় যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কোন সূত্রে ব্যবহার করব, তাহলে ব্যবহার করব যে x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n। আর সামেশন xi ইকুয়াল টু কত হবে, এখানে সামেশন xi ইকুয়াল টু হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস আপ টু প্লাস x19। কেন, এখানে যেহেতু 19 জনের বয়স দেওয়া আছে। আর n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু হবে 19 বা 19। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সামেশন xi ইকুয়াল টু কত হবে, সামেশন xi ইকুয়াল টু দেখা হবে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 1 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 4 প্লাস 4। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এটা যোগ করব কিভাবে আমরা, দেখো এখন যদি আমরা এই 19 জন ছেলেমেয়ের বয়সের গড় নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখবো, আমরা জানি যোজিত গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n, যেখানে n ইকুয়াল টু উপাত্তের সংখ্যা বা পদ সংখ্যা ইকুয়াল টু কত 19, আর xi ইকুয়াল টু চলকের মান, অর্থাৎ এই যে মানগুলো দেওয়া আছে এটা হবে কি xi। তাহলে দেখো এটা করার জন্য এই অঙ্কটা, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করব, xi লিখবো আমরা এখানে xi প্রথম মানটা কত 1 1 2 3 2 3 4 5 1 5 4। পর্যায়ক্রমে কি লিখব, শেষ মানটা কত আছে 4। এখানে কয়টা মান আসবে, এখানে মান আসবে 19টা। এটা যোগ করা হয় কি হবে, সামেশন xi ইকুয়াল টু কত হবে, দেখো এটা যোগ করলে হবে 57। এই যোগফলটা মনে আছে, এই জন্য আমি লিখলাম কত, যে সামেশন xi ইকুয়াল টু 57। আর n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 19। তাহলে দেখো গড় কত আসবে, গড় আসবে 57/19 ইকুয়াল টু 3। অর্থাৎ এই 19 জন ছেলেমেয়ের বয়সের গড় কত আসলো, গড় আসলো হলো 3 বছর। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে মানগুলো দেওয়া আছে এলোমেলোভাবে, এটাকে বলা অবিন্যস্ত উপাত্ত। আর এরকম যদি কোনো এলোমেলো মান দেওয়া থাকে অথবা অবিন্যস্ত উপাত্ত থাকে, আমাদের কিন্তু রাশিমালা দেখে বুঝতে হবে যে এটা কি অবিন্যস্ত উপাত্ত নাকি বিন্যস্ত উপাত্ত। যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা গড় নির্ণয় করব। ঠিক আছে শিক্ষার্থীরা, আর বিন্যস্ত উপাত্ত হলে সেক্ষেত্রে সূত্র হবে ভিন্ন,
আর বিন্যাস্ত উপাত্তটা কীরকম হবে দেখো, বিন্যাস্ত উপাত্ত নিশ্চয়ই তোমরা গণসংখ্যা সারণী, গণসংখ্যা সারণী আমি 2টা ক্লাস নিয়েছি, ওই 2টা ক্লাস অবশ্যই খেয়াল করেছো। যদি খেয়াল করে না থাকো তাহলে আমার ওই ক্লাস 2টা খুঁজে বের করবে। সিরাজগঞ্জ অনলাইন স্কুলে ঢুকে ওই ক্লাস 2টা খুঁজে বের করবে। খুঁজে বের করলে তোমরা বুঝতে পারবা যে অবিন্যস্ত উপাত্ত থেকে কীভাবে আমরা বিন্যস্ত উপাত্তে আসতে পারি, অথবা গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করতে পারি। আমরা গণসংখ্যা সারণী 2 রকম, একটা বিরত গণসংখ্যা সারণী, অবিরত গণসংখ্যা সারণী। বিরত গণসংখ্যা সারণীতে চলকের মান এবং গণসংখ্যা দেওয়া থাকবে, আর অবিরত গণসংখ্যা সারণীতে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো এই যে 19টা মান আছে, এই 19টা মানকে আমরা খুব সহজে সাজা নিতে পারি। কীভাবে দেখো, চলকের মান xi, প্রথম মানটা কত আছে দেখো 1, আর এই 1টা কতবার আছে, কোন একটা রাশি বা সংখ্যা যতবার আসে থাকে বা ঘটে তাকে বলা হয় কি ওই রাশির গণসংখ্যা। তাহলে দেখো গণসংখ্যা তাহলে কি, যে কোন একটা রাশি বা সংখ্যা যতবার আসে থাকে বা ঘটে তাকে বলা হয় কি ওই রাশির গণসংখ্যা। তাহলে দেখো 1 কয়বার আছে, 3 বার, 1 2 3, তাহলে 1 এর গণসংখ্যা কত হবে 3। অনুরূপভাবে 2 কয়বার আছে দেখো, 1 2 3 4 বার, আর 2 এর গণসংখ্যা কত 4। 3 আছে কয়বার দেখো, 1 2 3 4 5 বার, 5 বার। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো 4 আছে কয়বার, 1 2 3 4 বার, 4 আছে 4 বার, 5 1 2 3 বার, 5 কয়বার আছে 3 বার। এখন দেখো এটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি, খুব সংক্ষিপ্ত আকারে সাজিয়ে নিয়েছি। 1 আছে কয়বার 3 বার, 2 কয়বার 4 বার, 3 কয়বার 5 বার, 4 কয়বার 4 বার, 5 কয়বার আছে 3 বার। অর্থাৎ 1 বছর বয়সী কয়জন ছেলে মেয়ে আছে, 3 জন। 2 বছর বয়সী 4 জন, 3 বছর বয়সী 5 জন, 4 বছর বয়সী 4 জন, 5 বছর বয়সী কয়জন, 3 জন। মোট ছেলে মেয়ে কয়জন আছে এখানে, মোট ছেলে মেয়ে আছে 19 জন। যদি গণসংখ্যা যোগ করা হয়, খেয়াল করে দেখো এই গণসংখ্যা যোগ করলে কত হবে, এটা হবে কিন্তু 19। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো গণসংখ্যা আর এখানে কি উপাত্তের সংখ্যা, মোট গণসংখ্যা এবং উপাত্তের সংখ্যা সমান হবে। এখানে মোট উপাত্তের সংখ্যা কত, পদ সংখ্যা n = কত, পদ সংখ্যাকে আমরা স্মল লেটার n দ্বারা প্রকাশ করি, n = কত 19। আর মোট গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করি। এই পদ সংখ্যা এবং মোট গণসংখ্যা সমান। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন যদি আমি এই 19 জন ছেলেমেয়ের বয়সের গড় নির্ণয় করতে চাই, তাহলে কি এই সূত্র ব্যবহার করলে চলবে, চলবে না। তাহলে এটার আমরা গড় কীভাবে নির্ণয় করব দেখো, একটু খেয়াল করো। 1 বছর বয়সে কয়জন, 3 জন, তাহলে 3 জনের বয়স কত হবে, 1 × 3 বছর। 1 বছর বয়সে কয়জন আছে, 3 জন, তাহলে 3 জনের বয়স কত হবে, 1 × 3, অর্থাৎ 3 বছর। আর এখানে আমি কীভাবে বের করছিলাম, যোগ করে 1 + 1 + 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এর পরের কলামটা যেটা হবে fi × xi, fi × xi। 1 বছর বয়সে কয়জন, 3 জন, তাহলে 3 জনের বয়স কত হবে, 3 বছর। এবং এটার নাম কি হবে, এটার নাম হবে f1 x1। ঠিক আছে শিক্ষার্থীরা, দ্বিতীয়টা কত হবে f2 x2, f2 x2, 4 দুগুণে কত 8, এটা কত হবে f2 x2। তারপরটা কত হবে 3 × 5 = 15, এটা কত হবে f3 x3। তারপরটা কত হবে 4 × 4 = 16, ইকুয়াল টু এটার নাম হবে f4 x4। এবং 3 × 5 = 15, এটার নাম কি হবে f5 x5। ঠিক আছে শিক্ষার্থীরা, যদি এটা যোগ করা হয়, একটু খেয়াল করো দেখো এই 3টা কি 3 জনের মোট বয়স, এই 8টা কি 4 জনের মোট বয়স, এই 15 হলো 5 জনের মোট বয়স, 16 হলো 4 জনের মোট বয়স, আর এই 15 হলো 3 জনের মোট বয়স। তাহলে এই 5টা মান যদি যোগ করা হয় তাহলে কি বের হবে দেখো, এই 19 জনের কিন্তু মোট বয়স বের হবে। তাহলে এই 5টা মান যোগ করো, যোগ করলে কত হবে, এটা দেখো 57। 19 জনের কত জনের মোট বয়স বের হবে, 19 জনের মোট বয়স। এখন এই মোট বয়সকে যদি আমরা কি ছেলে মেয়ের সংখ্যা দ্বারা ভাগ করি,
অর্থাৎ মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে, তাহলে কী বের হবে? বয়সের গড় বের হবে না? হ্যাঁ, বয়সের গড় বের হবে। কিন্তু দেখো গড় কি? গড় হলে এক্স বার। এক্স বার ইকাল টু কত আসলে এখানে 57 ডিভাইড বাই 19 ইকাল টু কিন্তু 3 ঠিকই আসছে এখানে আমার। দেখো মান কিন্তু আমার এটা চলে আসছে। তাহলে কি এই মানটা ইকাল টু সামেশন এক্স আই লিখবো না কি লিখবো এখানে আমি? হ্যাঁ শিক্ষার্থীরা একটা খেয়াল করে দেখো যে এই 57 ইকুয়াল টু আমি লিখবো এই 5টা মানের যোগফল। আর এই 5টা মানের যোগফল কি হবে? দেখো প্রথম মানটা কত আছে? f1 x1, দ্বিতীয় মানটা f2 x2, তৃতীয় মানটা f3 x3, f4 x4, f5 x5, অর্থাৎ f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3 প্লাস f4 x4 প্লাস f5 x5, আর যোগ করলে কত হবে? সামেশন fi xi। তাহলে এই 57 কে আমরা লিখতে পারি কি? এই 57 কে লিখতে পারি আমরা সামেশন fi xi। আর এই যে ছেলে মেয়ের সংখ্যা কত আছে? 19, এটা হলো মোট গণসংখ্যা। এটাকে আমরা কি লিখবো? মোট গণসংখ্যাকে আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করব। তাহলে মোট বয়সকে যদি আমি মোট ছেলে মেয়ের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি বের হবে? গড় বের হবে। আর এখানে দেখো মোট বয়স ইকাল টু 57 ইকাল টু কত? ইকাল টু হলো সামেশন fi xi, আর 19 এন ইকাল টু মোট গণসংখ্যা ইকাল টু কত? 19, আর 19-এর পরিবর্তে আমি এন লিখতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এবার খেয়াল করে দেখো যে বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড়, বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকাল টু কত? যে এক্স বার ইকাল টু সামেশন fi xi ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এটা হবে কি? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় নির্ণয় সূত্র, এবং এটা হবে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় নির্ণয় সূত্র। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এবার একটু খেয়াল করো যে তাহলে উপাত্ত কয় রকমের হবে? বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত, আর দুই ক্ষেত্রে আমরা গড় নির্ণয় করতে পারবো। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু হবে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু হলো সামেশন xi ডিভাইড বাই এন, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা? আমরা রাশিমালা অথবা তত্ত্ব সারি দেখে আমাদের বুঝতে হবে যে এটা বিন্যস্ত উপাত্ত নাকি অবিন্যস্ত উপাত্ত। যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে প্রথম সূত্র ব্যবহার করব, এবং বিন্যস্ত উপাত্ত হলে নিচের সূত্র ব্যবহার করে আমরা ওই গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে একটু প্র্যাকটিস করবে। তোমাদের বইতে দেখবে অসংখ্য অঙ্ক দেওয়া আছে। বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে 2টা এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে 2টা, মোট 4টা গাণিতিক সমস্যার সমাধান করবে। তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে শিক্ষার্থীরা? এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং সেই সাথে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।